তো হ্যালো প্রিয় স্টুডেন্টস, আমি অপূর্ব সরকার আবারও একটি ক্লাস নিয়ে হাজির। ক্লাস 10 এর অভিব্যক্তি চ্যাপ্টার থেকে যে ক্লাসটি হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ বিষয় নিয়ে। এই নিষ্ক্রিয় অঙ্গ বিষয় নিয়ে অনেকের অনেক রকম সমস্যা থাকতে পারে এবং সেই সমস্যার সমাধান করার জন্য আমি হচ্ছে হাজির। এবার তোমাদের জন্য একটি এই যে ক্লাসগুলো তোমাদের জন্য নিয়মিত শুরু হয়েছে, একদম শেষ পর্যন্ত তোমরা এই ক্লাসগুলি দেখবে। শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা চ্যাপ্টার আমি ধরে ধরে করাবো, এরপরে যতগুলো রয়েছে এবং যেগুলো থেকে গেছে সেগুলোও কিন্তু আমি অবশ্যই করাবো, যদি তোমরা আমাকে সাপোর্ট করো। তাহলে তোমাদের সাপোর্ট ছাড়া, তোমাদের সহযোগিতা ছাড়া আমি এই ক্লাসগুলি মোটেও করতে পারছি না, মোটেও করতে পারবো না। তোমাদের জন্য এই ক্লাসগুলি, তোমরা যদি সাপোর্ট না করো, তোমরা এই ক্লাসগুলি জন্য বা তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব না করো, আমাকে আমার ভিডিওগুলো যদি শেয়ার না করো, তাহলে আমি ঠিক মতো মনোবল পাবো না আমি এই ক্লাসগুলি করার, এবং আমার যে ক্লাস করার যে সাহস, সেই সাহসটাও থাকবে না। অর্থাৎ আমি এই ক্লাসগুলি আছি একমাত্র তোমাদের উদ্দেশ্যে, তোমাদের জন্য একদম ফ্রি। তোমাদের সারা বছর যে কোনো সময়, সারা জীবন যে কোনো সময় এই ক্লাসগুলি তোমরা দেখতে পারবে, দেখতে পাবে। পরীক্ষার আগে হোক, পরীক্ষার পরে হোক, এখন, বর্তমানে, ভবিষ্যতে যে কোনো সময় তোমরা এই ক্লাসগুলি দেখতে পারো, এই ক্লাসগুলি উপভোগ করতে পারবে। এবং তোমাদের কাছে শুধু একটাই আবদার, এই ক্লাসগুলি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, সাপোর্ট করবে এবং ক্লাসগুলি শেয়ার করবে প্রত্যেকের জন্য। এবং তোমাদের জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি বানিয়েছি, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক তোমাদের ক্লাসের ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। তো সেই ক্লাসটা অবশ্যই তোমরা দেখে নেবে এবং এই গ্রুপটা দেখে নেবে, গ্রুপে জয়েন হয়ে যাবে। এবং সেই গ্রুপেই আমি, বা যারা হয়তো ক্লাস রেগুলার পাবে না, ক্লাসগুলো ভিডিওগুলো ঠিকমতো পাবে না, তাদের জন্য এই গ্রুপটা করা। এবং তোমাদের যে কোনো রকমের জিজ্ঞাসা এই সায়েন্স নিয়ে বা সায়েন্স বিষয়, সায়েন্স পার্ট নিয়ে তোমরা যে কোনো সময় আমাকে জানাতে পারবে, বলতে পারবে। আমি তোমাদের প্রশ্নের সমাধান করার চেষ্টা করব যতটা আমার ক্ষমতা রয়েছে, আমার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে। প্রত্যেকে বলবো সে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবে এবং আখেরে ক্লাসগুলি যদি দেখে না থাকো, অবশ্যই ক্লাসগুলি দেখে নেবে। বুঝে গেল কথা? তো শুরু করি, চলো আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাস, যেটাকে বলা হয় নিষ্ক্রিয় অঙ্গ বিষয় নিয়ে। এর আগের ক্লাসগুলি অবশ্যই দেখে রাখবে, যাতে এই বিষয়গুলো বুঝতে সুবিধে হয়। ঠিক আছে? তাহলে নিষ্ক্রিয় অঙ্গ কি জিনিস, নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলা হচ্ছে, নিষ্ক্রিয় অঙ্গ কি? দেখো, আমি একটা ছোট চার্ট তৈরি করে ফেলেছি যে কোন অঙ্গ কি কি রয়েছে, কি কি কাকে কি বলা হচ্ছে। দেখো, নিষ্ক্রিয় অঙ্গ বিষয় যদি প্রথমে বলতে হয়, নিষ্ক্রিয় অঙ্গ কি জিনিস? নিষ্ক্রিয় অঙ্গ, যা নিষ্ক্রিয় মানে হচ্ছে কোনো একটা জিনিস যেটি হচ্ছে আছে, কোনো কাজে লাগে না। ঠিক তোমাদের কয়েকজনের মতো যে আছো কিন্তু কোনো কাজের নেই, পড়াশোনা, আমার ভিডিও শেয়ার করা, এসব কিছুও করছো না, তো তাদের কে বলা হচ্ছে নিষ্ক্রিয়। ঠিক আছে? তো দেখ, মাইন্ডে নেবে না আবার, ঠিক আছে? তো এই নিষ্ক্রিয় অঙ্গ হচ্ছে যে কি জিনিস, যে এমন কিছু অঙ্গ রয়েছে আমাদের দেহে, যে অঙ্গটি বা বিভিন্ন প্রাণীতে যে অঙ্গটি, হয়তো অন্য প্রাণীতে সে অঙ্গটা সক্রিয় অঙ্গ হিসেবে কাজ করে, কিন্তু আমাদের ক্ষেত্রে, আমাদের দেহে সেটি নিষ্ক্রিয় অঙ্গ হিসেবে, অর্থাৎ কোনো কাজ করে না, শুধুমাত্র রয়েছে দেহের মধ্যে এবং কাজ করছে না কিছু কিছু অঙ্গ আবার সমস্যাও তৈরি করছে। তো এই জিনিসগুলো কি কি, অঙ্গগুলো কি কি? তো দেখো, প্রথমে আমি লিখে দিয়েছি যে যেসব অঙ্গের কর্মক্ষমতা লোপ পেয়েছে, অর্থাৎ যেসব অঙ্গের কাজ করার ক্ষমতা হারিয়ে গেছে, সেই সকল অঙ্গগুলোকে বলা হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ বা ভেস্টিজিয়াল অর্গ্যান। কি বলা হয়? নিষ্ক্রিয় অঙ্গ বা ভেস্টিজিয়াল অঙ্গ। ঠিক আছে? তো নিষ্ক্রিয় অঙ্গ এর সংজ্ঞাটা আমরা বুঝলাম, কোনোটাতে সক্রিয় হিসেবে কাজ করবে সক্রিয় বলা হবে, কাজ না করলে নিষ্ক্রিয় বলা হবে, মূল কথা। যেমন বলেছে গিনিপিগ আর খরগোশ, গিনিপিগ এবং খরগোশে সিকাম বলে একটি, অর্থাৎ যে তাদের যে পাকস্থলী রয়েছে, পাকস্থলীতে এই বৃহদন্ত্র বলে একটা পৌষ্টিক নালী আছে। আমাদের ক্ষেত্রেও আছে বৃহদন্ত্র বলে পৌষ্টিক নালী। তো আমাদের ক্ষেত্রে বৃহদন্ত্রে যে পৌষ্টিক নালী রয়েছে, পেটের মধ্যে যে পৌষ্টিক নালীর সঙ্গে একটি ছোট মাংসল একটা গঠন যুক্ত থাকে, লেগে থাকে, এটাকে নাম দেওয়া হচ্ছে অ্যাপেন্ডিক্স। হয়তো এই অঙ্গটার
প্রাচীনকালে কোনো একটা কাজ করতো, কিন্তু এখনকার সময়ে এই অঙ্গের বিশেষ কোনো কাজই নাই। ঠিক আছে, বিশেষ কোনো কাজই নাই। এই অঙ্গটি দেহের মধ্যে আমাদের ক্ষেত্রে শুধু আছে, কোনো কাজ নাই। তো কাজ নাই তখন আমরা কি বলবো? তো কাজ না থাকলে নিষ্ক্রিয় অঙ্গ বলবো। কিন্তু এই জিনিসটায় খরগোশ আর গিনিপিগ যে প্রাণী রয়েছে, এই প্রাণীতে কিন্তু এই অঙ্গটা কাজ করে। এই কাজ করার জন্য একে সক্রিয় অঙ্গ বলা হয়। অর্থাৎ গিনিপিগের ক্ষেত্রে সিকাম হচ্ছে সক্রিয় অঙ্গ, আর মানুষের ক্ষেত্রে সেটা হচ্ছে অ্যাপেন্ডিক্স নিষ্ক্রিয় অঙ্গ। ঠিক আছে, নিষ্ক্রিয় অঙ্গ। এখন এখান থেকে প্রশ্নগুলো আলোচনা আমি করব, তো আগে বিষয়টা বুঝে নাও কি বলছে। বানরের ক্ষেত্রে লেজ, মানুষের ক্ষেত্রে ককশিস, অর্থাৎ এই যে শির দ্বারা আছে, এই শির দ্বারা শেষ শেষ ভাগে একদম কোমরের শেষ প্রান্তে এক প্রকারের লেজ সদৃশ গঠন থাকে, ছিল এক সময়, এখন সেটা নেই। অর্থাৎ প্রাপ্তবয়স্কতে দেখতে পাওয়া যায় না, কিন্তু তার অস্থিটা অবশ্যই রয়েছে, তো সেটাকে বলা হচ্ছে ককশিস। তারা ককশিস হচ্ছে মানুষের ক্ষেত্রে কি নিষ্ক্রিয় অঙ্গ, আর বাঁদরের ক্ষেত্রে সেটা হচ্ছে সক্রিয় অঙ্গ হিসাবে কাজ করে। নেক্সট, মানুষের যে নিষ্ক্রিয় অঙ্গ রয়েছে আরো কিছু কিছু, যার মধ্যে একটি হচ্ছে নিকটিটেটিং পর্দা, এটা চোখে রয়েছে, বা যাকে উপপল্লব বলা হতে পারে। উপপল্লব যেটা অন্য কারো ক্ষেত্রে কাজ করে, ঠিক আছে, কিন্তু আমাদের ক্ষেত্রে এটার কোনো কাজ নেই। চোখের যে উপপল্লব, চোখে দেখতে এরা সাহায্য করছে না, জাস্ট আছে। তো তারপর হচ্ছে পুরুষের স্তনবৃন্ত, ঠিক আছে, স্তনে যে বৃন্ত রয়েছে। তারপরে কর্ণছত্র মানে হচ্ছে কান, এই যে কান রয়েছে, কানের এই যে বাইরের অংশ, এই বাইরের অংশটাকে বলা হচ্ছে কর্ণছত্র। কর্ণ মানে হচ্ছে কান, আর ছত্র মানে হচ্ছে ছাতা। তো কর্ণছত্র কানের ছাতা, তাহলে কানের ছাতা রয়েছে। তৃতীয় মোলার, আমাদের যে দাঁত রয়েছে, 4 প্রকার দাঁত আমরা জানি। আমাদের দাঁত হচ্ছে 4 প্রকারের, 4 টাইপসের। কি কি? একটা হচ্ছে ইনসাইজর, ক্যানাইন, মোলার আর প্রিমোলার। তো যে মোলার রয়েছে 3 নম্বর মোলার, সেটা কিন্তু কোনো মানে খাবার চিবনে টিবনাতে খুব একটা কাজই করে না, তো সেই জন্য একে তৃতীয় মোলারকে নিষ্ক্রিয় অঙ্গ বলা হয়েছে। এটা হলো মানুষের ক্ষেত্রে নিষ্ক্রিয় অঙ্গ। উদ্ভিদের ক্ষেত্রে কিছু আমরা জেনে নেব, উদ্ভিদের ক্ষেত্রে কি কি নিষ্ক্রিয় অঙ্গ রয়েছে। দেখো, উদ্ভিদের ক্ষেত্রে রয়েছে ভূ নিম্নস্থ স্বল্পপত্র। ভূ নিম্নস্থ মানে মাটির নিচে হওয়া যে পাতার রূপান্তর, যেটাকে বলছে স্বল্পপত্র। যেমন মাটির উপরে নেই, যেমন পেঁয়াজের ক্ষেত্রে হয় স্বল্পপত্র, পেঁয়াজের যে স্বল্পপত্র, পেঁয়াজ আমরা বলতে পারি। তো পেঁয়াজের যে স্বল্পপত্র, এটি হচ্ছে এক প্রকারের নিষ্ক্রিয় অঙ্গের মতো। তো পেঁয়াজ বলা যাবে না, অন্যান্য কিছু উদ্ভিদের ক্ষেত্রে আমরা বলতে পারি। কালকাসুন্দা বলে একটা গাছ রয়েছে, এই গাছের ফুল হয়, এবং সেই ফুলের যে 4টি অংশ, তার মধ্যে একটা হচ্ছে পুংকেশর। আমরা জানি যে একটি গাছের যে ফুল হয়, সেই ফুলের একটি অংশ হচ্ছে 4টি অংশ, এক বৃতি, বৃতি, দলমণ্ডল, পুংকেশর, গর্ভকেশর। বৃতি, দলমণ্ডল, পুংকেশর আর গর্ভকেশর, এই তিনটের মধ্যে এই এই পুংকেশর যেটা, যাকে স্ট্যামিনোড বলা হয়, এটি হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ। পুংকেশর গুলি কি থাকে? নিষ্ক্রিয় অঙ্গের মতো থাকে। আর নারকেল গাছের কি গর্ভকেশর, এটাও একটা ফুলের অংশ। তো নারকেল গাছে যে গর্ভকেশর, সেটা কে বলা হচ্ছে পিস্টিলোড। ঠিক আছে, নারকেল গাছের যে গর্ভকেশর, এটাকে বলা হয় পিস্টিলোড। এই গর্ভকেশর বা পিস্টিলোড হচ্ছে কি নিষ্ক্রিয় অঙ্গ হিসাবে কাজ করে। তাছাড়া আমরা বলতে পারি উট পাখির ডানা, উট পাখির ডানা সেটাও এক প্রকারের নিষ্ক্রিয় অঙ্গ। তো নিষ্ক্রিয় অঙ্গ বিষয় নিয়ে আমাদের এই কয়েকটাই উদাহরণ। উট পাখি, যেটা বেশিরভাগ উষ্ণ এলাকায় দেখতে পাওয়া যায়, তাদের যে ডানা, ঠিক আছে, এই উট পাখির যে ডানা নিষ্ক্রিয় হিসেবে কাজ করা আছে, তারা তো ডানা সাহায্যে উঠছে না, তাই ডানাটা অকেজো হয়ে গেছে। যেটা আমরা ল্যামার্কের মতবাদে পড়েছিলাম, যে ডানার ব্যবহার না করার কারণে ডানাটি অকেজো হয়ে গেছে। ডানাটি অকেজো হয়ে গেছে। এই ডানা অকেজো হওয়ার কারণে এই উট পাখির ডানাকে নিষ্ক্রিয় অঙ্গের মধ্যে রাখা হয়েছে। কার মধ্যে রাখা হয়েছে? নিষ্ক্রিয় অঙ্গের মধ্যে রাখা হয়েছে। তো এই গেল আমাদের নিষ্ক্রিয় অঙ্গ বিষয়ে ছোট্ট একটি ক্লাস, ঠিক আছে। এবং এখান থেকে প্রশ্ন কেমন হবে, যেমন ধরো আমি কয়েকটা প্রশ্ন আমি এখানে লিখছি, যেমন যে প্রশ্ন কেমন রয়েছে, প্রশ্ন কেমন হবে। যেমন একটা প্রশ্ন এরকম বলে দিল যে গিনিপিগ অনুপাত সিকাম
মানুষ কি হবে? তো এইখানে এটা জিনিসটা বুঝে নিতে হবে। এটা প্রশ্ন লেখায় থাকবে, প্রথম জোটটি বুঝে দ্বিতীয় জোটটি পূরণ করো। তো এখানে দেখো গিনিপিগ এবং সিকাম, এই হচ্ছে একটি কথা। এবং এখানে গিনিপিগের নিষ্ক্রিয় সক্রিয় অঙ্গ হচ্ছে সিকাম। গিনিপিগের ক্ষেত্রে যে অঙ্গটি কাজ করে, মানুষের ক্ষেত্রে এরকম কোন অঙ্গ রয়েছে যেটা নিষ্ক্রিয় অঙ্গ হিসেবে কাজ করে বা এর সঙ্গে মিল রয়েছে? আরো কিছু ধরনের প্রশ্ন হতে পারে, যেমন ধরো বলে দিল যে কালকাসুন্দা, এটা প্রশ্নের উত্তর তোমরা করবে, ঠিক আছে? এবং এটা শুরুতে লেখা থাকবে যে কোন তিনটি বিষয় একটি বিষয়ের অন্তর্গত, ঠিক আছে? চারটে বিষয় লেখা থাকবে, চারটে বিষয়ের মধ্যে তিনটে বিষয় ওই একটার মধ্যেই ঢুকে থাকবে। যেমন আমি লিখতে পারি এখানে কি, নারকেলের পিস্টিলোড নিষ্ক্রিয় অঙ্গ, অ্যাপেন্ডিক্স, আর উট পাখির ডানা। এই প্রশ্নের উত্তর তোমরা আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? আমি তোমাদের কমেন্টে এই উত্তরটি আমি অবশ্যই দেখতে চাই। তো তোমরা এই প্রশ্নের উত্তরটি আমাকে কমেন্টে জানাও, এর উত্তর কি হবে, ঠিক আছে? এরকম ধরনেরই প্রশ্ন হবে যে এই চারটে বিষয় আছে, ঠিক আছে? এই চারটে বিষয়ের মধ্যে তিনটে বিষয় একটা বিষয়ের মধ্যে ঢুকে আছে, অর্থাৎ একটা বিষয়কে জানতে গেলেই বাকি তিনটে বিষয় কিন্তু জানা হয়ে যাবে। তো তোমাদের এই হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ বিষয়। এরপরে আমরা ক্লাস নিয়ে আসবো যে হৃৎপিণ্ডের গঠন বিষয় নিয়ে, ঠিক আছে? তো ক্লাসগুলি অবশ্যই তোমরা শেয়ার করবে এবং আমাকে জানাবে ক্লাসগুলি কেমন কি হচ্ছে, ভালো লাগছে নাকি খারাপ লাগছে।
তাহলে এখান থেকে আমরা কি জানতে পারলাম? এখান থেকে এই যে আমরা দেখলাম নিষ্ক্রিয় অঙ্গের বিভিন্ন রকম যে উদাহরণ আমরা বিষয় পড়লাম, এই নিষ্ক্রিয় অঙ্গের ব্যাপারে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে এই নিষ্ক্রিয় অঙ্গের ব্যাপারে যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে কি, এই নিষ্ক্রিয় অঙ্গ কোন কোন প্রাণীতে কোন কোন কি কি রয়েছে, উদাহরণগুলো আমরা পড়লাম। তো এই উদাহরণগুলো থেকে আমরা কি বলতে পারি, কি জানলাম, কি বুঝলাম? তো এখান থেকে আমরা বলতে পারি যে যে বিশেষ কিছু প্রাণী আছে যাদের কোনো কোনো অঙ্গগুলি হচ্ছে নিষ্ক্রিয়, কিন্তু বর্তমানে নিষ্ক্রিয়, কিন্তু এক সময় সেই প্রাণীগুলির সেই অঙ্গগুলি হয়তো কাজ করতো। বর্তমানে সেটা নিষ্ক্রিয়, কিন্তু এক সময় যদি বলা হয় এক সময় সে প্রাণীগুলির সেই অঙ্গগুলি নিজস্ব কিছু অবশ্যই কাজ ছিল। এখান থেকে অভিব্যক্তির একটা কি প্রমাণ পাওয়া যায়? আমরা আমরা বলতে পারি যে যেহেতু পূর্বপুরুষের মধ্যে অঙ্গগুলি সক্রিয় ছিল, যেহেতু পূর্বপুরুষের মধ্যে যেহেতু যেহেতু পূর্বপুরুষের মধ্যে অঙ্গগুলি সক্রিয় ছিল, পূর্বপুরুষের মধ্যে অঙ্গগুলি সক্রিয় ছিল, বর্তমানে উত্তর পুরুষের মধ্যে, অর্থাৎ এখনকার যে আহ, বর্তমানে উত্তর পুরুষের মধ্যে বর্তমানে উত্তর পুরুষের মধ্যে নিষ্ক্রিয় হলেও উপস্থিত, নিষ্ক্রিয় হলেও কি হচ্ছে, উপস্থিত মানে আছে। উত্তর পুরুষের মধ্যে নিষ্ক্রিয় নিষ্ক্রিয় হলেও উপস্থিত, নিষ্ক্রিয় হলেও কি আছে, উপস্থিত মানে নিষ্ক্রিয় মানে এখন তো আছে কিন্তু সেটা হচ্ছে নিষ্ক্রিয়। তো সেহেতু নিষ্ক্রিয় অঙ্গ বহনকারী জীবেরা, যারা এখনকার সময় যারা নিষ্ক্রিয় অঙ্গ বহন করছে তাদের কথা বলা হচ্ছে, নিষ্ক্রিয় অঙ্গ বহনকারী জীবেরা ওই একই প্রকৃতির সক্রিয় অঙ্গযুক্ত উদ্বংশীয় জীব থেকে সৃষ্টি হয়েছে। অর্থাৎ অর্থাৎ আমাদের ক্ষেত্রে যে অ্যাপেন্ডিক্স রয়েছে, যে অ্যাপেন্ডিক্স সেটা বর্তমানেও, অর্থাৎ আমরা দেখলাম কাদের ক্ষেত্রে, গিনিপিগ, খরগোশ, এদের ক্ষেত্রে দেখলাম। তো এটাই মনে করছে যে খরগোশ যে প্রাণী থেকে তার উদ্ভূত হয়েছে, মানে অর্থাৎ আবির্ভাব হয়েছে, তো মানুষও সেই রকমই প্রাণী থেকে বা একই রকম উদ্বংশীয় প্রাণী থেকে আবির্ভাব হয়েছে, এই কথাটা এখানে বোঝাচ্ছে। অর্থাৎ যে বর্তমানে উত্তর পুরুষের মধ্যে নিষ্ক্রিয় হলেও সেই, অর্থাৎ কি বলছে, যে সেহেতু অঙ্গ বহনকারী নিষ্ক্রিয় অঙ্গ বহনকারী জীবেরা, নিষ্ক্রিয় অঙ্গ বহনকারী, সেহেতু সেহেতু নিষ্ক্রিয় অঙ্গ বহনকারী জীবেরা, নিষ্ক্রিয় অঙ্গ বহনকারী জীবেরা কি হয়েছে, ওই একই পূর্বপুরুষ, অর্থাৎ ওই একই প্রাণীর ওই একই প্রকৃতির সক্রিয় অঙ্গযুক্ত, ওই একই প্রকৃতির ওই একই প্রকৃতির সক্রিয় অঙ্গযুক্ত উদ্বংশীয় জীব থেকে আবির্ভূত হয়েছে, এটা নিশ্চিতভাবে বলাই যায়। ঠিক আছে, এটা নিশ্চিতভাবে বলাই যায়। তা আরেকবার এই জিনিসটা ভালো করে শুনে নাও, দেখে নাও, বুঝে নাও। যেহেতু বলছে পূর্বপুরুষের মধ্যে অঙ্গগুলি সক্রিয় ছিল, বর্তমানে উত্তর পুরুষের মধ্যে, পূর্বপুরুষ মানে আগের যে জীব, মানুষের যদি কথা বলা হয়, তা আগের যে মানুষগুলো ছিল তাতে সে অঙ্গগুলি হয়তো সক্রিয় ছিল, কিন্তু এখনকার মানুষের মধ্যে সে অঙ্গগুলি নিষ্ক্রিয় অঙ্গ হিসাবে রয়েছে। এবং যেহেতু
অন্যান্য প্রাণীদের ক্ষেত্রেও ওই সক্রিয় অঙ্গ রয়েছে, সক্রিয় অঙ্গ হিসেবে কাজ করছে। তাই তাদের যে উদ্বংশীয় জীব অর্থাৎ গিনিপিগ, খরগোশ, মানুষ, এদের যে উদ্বংশীয় জীব সেটা একই প্রজাতির থেকেই আবির্ভূত হয়েছে, এইটা বলা হয়, ধরা হয় বিজ্ঞানীদের মতে। তো উদ্ভিদের ক্ষেত্রে আমরা কিছু উদাহরণ দেখেছি। উদ্ভিদের ক্ষেত্রে আরেকটু যে উদাহরণগুলো ছিল সেটা একটু ভেঙে যদি বলা যায়, তো উদ্ভিদের ক্ষেত্রে আমরা যেটা পড়বো সেটা কিছু লুপ্তপ্রায় অঙ্গ বা যেটাকে নিষ্ক্রিয় অঙ্গ বলা হয়ে থাকে, যার কিছু উদাহরণ পড়েছি আমরা। যেমন শল্কপত্র ছিল, ভূনিম্নাস্ত শল্কপত্র। নারকেলের যে পিস্টিলোড ছিল, এই নারকেলের যে পিস্টিলোড বা নারকেল গাছে বা কালোগাছ সুন্দর যে স্ট্যামিনোড বলা হয়, তার আরেক নাম আমরা বললাম পুংকেশর বা বন্ধা পুংকেশর। ঠিক আছে, ওখানে কি হয়ে যাবে, বন্ধা পুংকেশর হয়ে যাবে। এটা একটু খেয়াল রাখবে যে কালোগাছ সুন্দর ক্ষেত্রে কি হয়ে যাবে, কালোগাছ সুন্দর বন্ধা, অর্থাৎ বন্ধা মানে যেটি কাজ করে না, যার ক্ষমতা নেই শুক্রাণু বা পুং গ্যামেট দেওয়াতে। বন্ধা পুংকেশর কে স্ট্যামিনোড বলা হয়। ঠিক আছে, বা স্ট্যামিনোড। বন্ধা পুংকেশর বা হচ্ছে স্ট্যামিনোড। আর নারকেলের যে আমরা পেলাম, নারকেল গাছের, নারকেল গাছে কি পেয়েছিলাম, নারকেল গাছে, নারকেল গাছে কি বলা হয়েছিল, পিস্টিলোড, তাই না? নারকেল গাছে কি পেয়েছিলাম, পিস্টিলোড। এই পিস্টিলোডকে বলা হয় কি, এই পিস্টিলোডকে বলা হয় বন্ধা গর্ভকেশর। ঠিক আছে, বন্ধা গর্ভকেশর, বন্ধা গর্ভকেশর। এখানেও একই রকম কথাগুলো আসে। ঠিক আছে, যে সক্রিয় অঙ্গ বহনকারী জীবেরা অবশ্যই বর্তমানে নিষ্ক্রিয় অঙ্গ বহনকারী বা ধারণকারী জীবেদেরই পূর্বপুরুষ, এটা ধরা হয়েছে। এই জিনিসগুলো, তার সঙ্গে তোমরা কাজু বাদাম, আম এবং কলাবতী এই সকল গাছের নামও মনে রাখবে। বন্ধা পুংকেশর দেখা যায় বা স্ট্যামিনোড দেখা যায় কাজু বাদাম আর হচ্ছে আম এবং কলাবতী গাছের মধ্যেও দেখা যায়। কি দেখা যায়, বন্ধা পুংকেশর। বন্ধা পুংকেশর কোন কোন গাছে, আমে দেখা যায়, তাছাড়া আম, কলাবতী আর কাজু বাদাম। এই ছিল তোমাদের লাস্ট কিছু টপিক নিষ্ক্রিয় অঙ্গ থেকে। আর এর বেশি করার কোনো প্রয়োজন নেই। এবং কি সিদ্ধান্ত এলাম, নিষ্ক্রিয় অঙ্গ ব্যাপারে পড়লাম। তো নিষ্ক্রিয় অঙ্গ ব্যাপারে কেন পড়লাম, নিষ্ক্রিয় অঙ্গ ব্যাপারে এই জন্যই পড়লাম যে নিষ্ক্রিয় অঙ্গগুলি অভিব্যক্তির প্রমাণ দিচ্ছে, অভিব্যক্তির প্রমাণ দিচ্ছে নিষ্ক্রিয় অঙ্গগুলি। যে লাইনটা আমি লিখে দিয়েছি যে এক সময় জীবেদের যে পূর্বপুরুষ তাদের কিছু অঙ্গগুলো বা যে অঙ্গগুলো নিষ্ক্রিয় হিসেবে কাজ করছে, মানে আগেকার সময় সক্রিয় ছিল, বর্তমান সময় নিষ্ক্রিয় হিসেবে রয়েছে। তো বিভিন্ন প্রাণীতে এরকম দেখা যাচ্ছে, কিছু প্রাণীতে সক্রিয় সক্রিয় থেকেই গেছে, আর কিছু প্রাণীতে নিষ্ক্রিয় সক্রিয় থেকে নিষ্ক্রিয় হয়ে গেছে, তাই না? কিছু প্রাণীতে সক্রিয় অঙ্গটি সক্রিয় রূপেই কাজ করছে, আর কিছু প্রাণীতে নিষ্ক্রিয় হয়ে গেছে, সক্রিয় ছিল। তাহলে তাদের যে পূর্বপুরুষ সেটা একই রকম জীব থেকে আবির্ভূত, এইটা ধরা হচ্ছে এই নিষ্ক্রিয় অঙ্গতে, এই ধরা হচ্ছে বলে এটা প্রমাণও করছে অভিব্যক্তির, অর্থাৎ সরলতম গঠন থেকে জটিলতম গঠনের আবির্ভাব হয়েছে বা অভিব্যক্তির একটা সপক্ষে প্রমাণ পাওয়া যাচ্ছে।